আবার বেরিয়ে পড়েছিলাম। ট্রেনে চেপে আমাদের সকলেরই খুব আপন এবং মনকে ছুঁয়ে যাওয়ার মতো এক জায়গার উদ্দেশ্যে, যেখানকার আনাচে কানাচে রয়েছে রবি ঠাকুরের এক অম্লান ছোঁয়া, যেখানে গেলেই আমাদের কানে বাজবে সারা জাগানো বাউলদের মনোরম কণ্ঠস্বরের ঠাসা অভূতপূর্ব সমস্ত গান। সেখানকার শিক্ষা এবং আর্টসের এক অতি সাধারণ যুগলবন্দি চিরকালই আমাদের আর্টস বিভাগের কীর্তিকলাপের অলঙ্কার স্বরূপ গড়ে উঠেছে, যেখানে কোপাই নদীর তীরে সংলগ্ন সন্ধ্যা আরতি ইদানিংকালে শুরু হয়েছে। তাহলে এবার নিশ্চয়ই পরিষ্কার হয়ে উঠেছে যে আমি আপনাদের ঘোরাতে নিয়ে এসেছি রবি ঠাকুরের মনের খুব কাছেরই সেই শ্রীনিকেতনে, অর্থাৎ বোলপুর শান্তিনিকেতনে। এখানে পুরো রাস্তাগুলো যেতে কিন্তু ব্যাপক লাগছে, একদম মানে একটা অন্য টাইপের ফিলিং। আমার সকল প্রিয় বন্ধুরা, আমার এই ট্যুরকে আমি দুভাগে বিভক্ত করছি। এটা হচ্ছে এপিসোড 1, এপিসোড 2 খুব শীঘ্রই আপনার সামনে আসবে। কলকাতা থেকে শান্তিনিকেতন যাওয়ার জন্য রোডওয়েজ এবং রেলওয়েজ উভয় মাধ্যমেই যাওয়া যায়, কিন্তু রেলওয়েজে আমরা সময় এবং খরচা দুটোই একটু বাঁচিয়ে চলতে পারি। তাই আমি আজ যাচ্ছিলাম কুলিক এক্সপ্রেস ধরতে হাওড়া থেকে, যেটি প্রতিদিন সকাল 8:55 হাওড়ার ইস্টার্ন জোন থেকে রওনা দেয় রাধিকাপুরের উদ্দেশ্যে। হ্যাঁ, কিন্তু আমাদের ডেস্টিনেশন ইজ অনলি ফর 2.5 আওয়ার্স, অর্থাৎ 11:30 বোলপুর শান্তিনিকেতনে আমরা নেমে পড়ব। এই হচ্ছে সেই স্পেশাল ব্যক্তিত্ব, অর্থাৎ আমার মেয়ে, যাকে আপনারা অলমোস্ট সকল ভিডিওতেই দেখতে পান মাঝে মাঝে। ট্রেন অলমোস্ট সঠিক টাইমেই বর্ধমান জাংশনে এসে উপস্থিত হয়েছিল। বর্ধমান জাংশনের পরবর্তী স্টপেজটাই হচ্ছে বোলপুর শান্তিনিকেতন, যেখানে আমরা নামব। তো আমরা নেমে পড়েছিলাম শান্তিনিকেতন স্টেশনে, আর আমাদের ট্রেন তার নির্ধারিত গন্তব্যের দিকে এগিয়ে চলেছে, অর্থাৎ রাধিকাপুরের দিকে। স্টেশনটা বেশ ভালো লাগছিল হেঁটে যেতে। সামনে আসতেই রবি ঠাকুরের দেখা পেলাম, ভালো লাগলো বেশ দেখে। ট্রেনটা চলে গেল আর কি আমাদের পাশ দিয়ে, আর নামতেই স্টেশনটা এমনি বেশ ভালো, কবিগুরুর ছোঁয়া রয়েছে স্টেশনেতেই। আমরা যে হোমস্টে বুক করেছি তার থেকেই টোটো আসবে আর কি নিতে। তো এবার তাড়াতাড়ি তাকে ফোন করে দেওয়া হয়েছিল, সে অলরেডি এসে গেছে, আপনাকে এসে ফোন করছি যে কখন আসবেন করে। বোলপুরের শান্ত এবং মনোরম রাস্তার ওপর দিয়ে আমাদের টোটো তার মন্থর গতিতে এগিয়ে যাচ্ছিল আমাদের বুক করা হোটেলের দিকে। তো এই হচ্ছে আমাদের হোটেল আর কি, হোটেল সেন্ট্রাল প্লাজা এখানে। আর ওই সোজা হচ্ছে প্রভাত সরণী মেন রোড, যেটা আর কি শান্তিনিকেতন স্টেশন থেকে যেটা দিয়ে আমরা এলাম, ওটা থেকে ডান দিকে ঘুরে যাবে, ঘুরে গেলে একদম সামনেই আর কি। তো আপনাদেরকে এবার একটু রুম টুরটা করিয়ে দেওয়া যাক। এটা হচ্ছে আমাদের রুম 106। এবার দেখা যাক। এই হচ্ছে দেখুন ওয়াল ডেকোরেশন, প্রথমেই দেখতে পাচ্ছেন আপনারা, সুন্দর। এখানে প্রত্যেকটা রুমে কিন্তু নানান ধরনের ডিফারেন্ট স্টাইলে করা আছে। এরকম কিং সাইজ বেড, 3 জন শুতেই পারে আরামসে, কোনো অসুবিধা নেই। সুন্দরভাবে ডেকোরেট করা আছে টেবিলগুলোকে। দু সাইডে দুটো টেবিল আছে, ওখানে আপনারা জিনিসপত্র রাখতে পারেন। এটা ওই রয়েছে আমার লাগেজ। এখানে একটা বড় ওয়াইড উইন্ডো রয়েছে, এখানে সেলফ রয়েছে, ওপেন সেলফ। আর এটা রয়েছে বড় মিরর আর কি। এখানে একটা ছোট এলইডি দেওয়া আছে 21 ইঞ্চের। এখানে টেলিফোন রয়েছে, এটা এসি রুম, রিমোট রয়েছে। এখানে সমস্ত ডিটেলস দেওয়া আছে যা আপনাদের স্ক্রিনে এখন দেখতে পাচ্ছেন আপনারা। ওয়াশরুম, মানে যেটা আমার খুব কনসার্ন থাকে আর কি সবসময়।
তো ওয়াশরুমটাও বেশ মাঝারি সাইজের আর কি, খুব বড় বলবো না, ঠিকঠাকই আছে। গিজার রয়েছে, অল টাইম গিজার, ওয়েস্টার্ন কমোড রয়েছে, এখানে শাওয়ারের ব্যবস্থা আছে, ওয়াশ বেসিন রয়েছে পরিষ্কার পরিচ্ছন্ন, আর সাথে মিরর রয়েছে, তার সাথে অ্যাটাচ লাইট রয়েছে। এখানকার স্টাফেদের সাথে কথা বললাম, খুব ভদ্র ব্যবহার, আপনাদের খুব ভালো লাগলো কথা বলে, আপনাদেরও নিশ্চয়ই ভালো লাগবে। তো আপনারা যখন এখানে আসবেন, আমি সেই জন্য আমার স্ক্রিনে তো এখন টোটাল কন্ট্যাক্ট নাম্বার, এখানে হোটেল নাম্বার সমস্ত কিছু দেওয়া থাকবে। নমস্কার, আমার নাম টুটুল মন্ডল। আচ্ছা, আমি এখান থেকে এই হোটেল সেন্ট্রাল প্লাজা, আমার রুম আছে 18টা। 18টা রুম আছে। আর কি কি ক্যাটাগরির রুম আছে? তার মধ্যে আমাদের 11টা রুম আছে এসি, আচ্ছা, বাকি নন এসি। ভালো কথা। আর আপনাদের কি কি ফ্যাসিলিটি এখানে? আমাদের রুমের মধ্যে ফ্যাসিলিটি আছে, সমস্ত রুমেতে আমরা গিজার আছে, আচ্ছা, ইন্টারকম আছে, ওয়াইফাই আছে, পার্কিং এর জন্য আছে, যদি কেউ গাড়ি নিয়ে আসে। গাড়ি নিয়ে এলে কোনো অসুবিধা নেই, প্রবলেম নেই। আমাদের 4 চাকা 2 চাকা সবের জন্য আপনাদের ফ্যাসিলিটি আছে। আচ্ছা, এবং আমাদের শুধু রেস্টুরেন্টটা নেই, কিন্তু আমাদের রুমে আপনার এই করা দেওয়া আছে, মেনু কার্ড আছে, পাশেই রেস্টুরেন্ট আছে। ওই রেস্টুরেন্ট থেকে আমাদের খাবার আসে, আমরা সার্ভ করি। আচ্ছা, এটা কি কোন লোকেশনের মধ্যে পড়ছে? হচ্ছে ভুবনডাঙ্গা। আমাদের এটা লোকেশনটা হচ্ছে ভুবনডাঙ্গা। ভুবনডাঙ্গা। আমাদের এখান থেকে স্টেশন 5-7 মিনিটের পথ টোটোয়। আমাদের এখান থেকে ক্যাম্পাস, রবীন্দ্রনাথ ঠাকুরের যেটা শান্তিনিকেতন ক্যাম্পাস, ওটা এখান থেকে হেঁটে 10-12 মিনিটের পথ, টোটোয় গেলে 2 মিনিটের মধ্যে যাওয়া। আচ্ছা, আর সোনাঝুরি হাটটা এখান থেকে 10-12 মিনিট লাগবে, টোটোতে 10 মিনিট মতো, এই 2 থেকে 2.5 কিলোমিটার রাস্তা। আমাদের হোটেলের একদম খুব কাছেই এটা খুব ভালো অ্যাম্বিয়েন্স নিয়ে একটা রেস্টুরেন্ট আছে, ছোটখাটো আর কি, বেশ ভালো। কিন্তু আপনারা চাইলে এখানে আসতেই পারেন আর কি, যখন ওখানে হোটেলে আসবেন। তো একদম মানে জাস্ট মানে ওয়াকিং ডিস্টেন্সও বলা ভুল, মানে এখান থেকে একদম এর অপোজিটই আর কি। জাস্ট রেস্টুরেন্টের নাম হচ্ছে এবং বাগান আর কি। তো নামের মধ্যে একটা বেশ ইউনিকনেস আছে। জাস্ট ভেজ থালি অর্ডার দিয়েছিলাম নিজেদের জন্য আর কি। তাতে দিয়েছে বাসমতি রাইস, তার সাথে ডাল আছে, একটা তরকারি আছে, 2 রকম ভাজা আছে, আলু ভাজা রয়েছে, বেগুন আছে, সাথে পেঁয়াজ লঙ্কা, আর রয়েছে পাঁপড়। বেশিক্ষণ ডে লাইট থাকবে না আর কি। তার মধ্যে তাড়াতাড়ি বিশ্বভারতী গিয়ে চলে যাব কঙ্কালীতলা মন্দিরেতে, সেখানে গিয়ে মন্দির দর্শনও হবে, আর ওখানে সন্ধ্যা আরতি হয় আর কি। আজকাল এটা শুরু হয়েছে সন্ধ্যা আরতিটাও দেখার, ওটা দেখার মতন জিনিস, তো সেটাও আপনাদের দেখাবো আর কি। ভালো খেতে এমনি, ডাল ভাত, স্পাইসি নয় একেবারেই, ভালো। তাড়াতাড়ি লাঞ্চ সেরে নিয়ে বেরিয়ে পড়েছিলাম আজকের প্রধান সাইট সিইংয়ের উদ্দেশ্যে, অর্থাৎ বিশ্বভারতী কমপ্লেক্স দেখবার জন্য। এখানে অনেকগুলি ছোট বড় ডিপার্টমেন্ট আছে, যেগুলি আমি দেখাবো আপনাদের এবার একের পর এক। এখন আমি আছি বিশ্বভারতী টোটাল কমপ্লেক্সের মধ্যে আর কি। তার মধ্যে আমি আছি এখন, এখানে আপনারা দেখতে পাবেন ইন্দিরা গান্ধী সেন্টার আছে, ইন্দিরা গান্ধী সেন্টার আর কি। ইন্দিরা গান্ধী প্রধানমন্ত্রী হওয়ার আগে তিনি এই বিশ্বভারতীতে এখানেই পড়াশোনা করেছিলেন, করার পর তারপর তিনি রাজনীতি জয়েন করেছিলেন। তার পরিবার সম্বন্ধের সাথে আমরা অলরেডি ওয়াকিবহাল আছি আর কি। তো পরবর্তীকালে তিনি এখানে, যেহেতু তিনি এখানে পড়াশোনা করে গেছেন বা সেই জন্য তিনি একটা এখানে সেন্টার খুলেছিলেন আর কি। তো সেটাই এখন ইন্দিরা গান্ধী সেন্টার নামে পরিচিত আর কি, যা আপনারা দেখছেন। এখন এসেছি বিশ্বভারতীর মধ্যে উত্তরায়ণ প্রাঙ্গণে। এখানে একটি মিউজিয়াম আছে, যার মধ্যে 1919 থেকে 1941 সাল পর্যন্ত কবিগুরুর দীর্ঘ 22 বছরের জীবনযাপনের অনেক তথ্য আছে। তাই এই স্থানের গুরুত্ব নিজেরই মধ্যে অতুলনীয়। মোবাইল এবং ক্যামেরা অ্যালাউড না হওয়ার দরুন আমি আপনাদের এই স্থানটির জীবন্ত ভিডিও সাক্ষী দিতে পারলাম না। কবিগুরু জীবনকালের 22 বছরের অসংখ্য সাক্ষী বহন করছে এই স্থানটি, যেটি প্রতিটি সাহিত্যবিদদের কাছে এক অনবদ্য পাওনা। এটা মানে নাটক যদি শিখতে চাই তা এখানে নাটক শেখায় বিশ্বভারতী, বুঝলেন তো? এই একটা বিভাগ, নাট্যঘর বোর্ডও রয়েছে। ইগলু বাড়ি, বরফের বাড়ি, কলা ভবনের 3 ছাত্র মিলে বানিয়েছে এটা ইগলু বাড়ি। কিন্তু এটা আসলে তো সিমেন্টের। হ্যাঁ, সিমেন্টের। সিমেন্ট আর ইটের।
আর এই পাশে যে বড় বাড়ি দেখা যাচ্ছে এটা হচ্ছে আর্ট ডিপার্টমেন্ট, কলা ভবন পুরোটা। ওই যে বাড়ি বিল্ডিংগুলো রয়েছে এগুলো কলা ভবন। কলা ভবন আর্ট ডিপার্টমেন্ট। তো আমরা দাঁড়িয়ে আছি এখন সাঁওতালি পরিবার। এটা খুব ফেমাস শিল্পী রামকিঙ্কর বেজ বানিয়েছিলেন। কথিত আছে যে তিনি এরকম জাস্ট মাটির সমস্ত মণ্ডগুলোকে নিয়ে জাস্ট ছুঁড়ে ছুঁড়ে এটা বানিয়েছিলেন। মানে কি সাংঘাতিক রকমের প্রতিভা আর কি তার। দেখুন তার নিদর্শন আমরা দেখতে পাচ্ছি, স্বামী স্ত্রী 2 সন্তান এবং নিচে কুকুর রয়েছে। দেখুন কি অসাধারণ আর কি। সামনে তো যাওয়া যাচ্ছে না, সামনে গেলে আরো ভালো লাগতো। তো এটা হচ্ছে কলের বাসি, আর শিল্পী হচ্ছে সেই আগেরই রামকিঙ্কর বেজ। এটাও একটি অসাধারণ নিদর্শন যা আপনারা দেখছেন। এতে দেখুন এখানে আমরা তিনটে মূর্তি দেখতে পাচ্ছি। একটি বাচ্চা, তার ডান দিকে মা আর বাঁ দিকে মাসি। সন্তান তার মাকে আটকাচ্ছে যে না মা এখন কাজে যেও না, সে যেন পিছু ডাকছে আর কি। এটা হচ্ছে পুরনো পৌষ মেলার মাঠ আর কি। এটা রবি ঠাকুরের আমলে সেই টাইমেতে তখন এখানে মেলা বসতো। তারপর অনেক বছর হয়ে গেছে, বন্ধ হয়ে গেছে। তো ওনার টাইমেতে এই মাঠেতে হতো আর কি। মাঠটা অপেক্ষাকৃত অনেকটাই ছোট আর কি এখানে। তো যাই হোক, তো এটাও একটা হিস্টোরিক্যাল এভিডেন্স রয়েছে আর কি, পৌষ মেলা প্রাঙ্গণ যাকে বলা হয় আর কি। খুবই বিশাল এই প্রাঙ্গণ, আর যে মেলাটি হয় সেটা ফেমাস তো বটেই, আর প্রচণ্ড বড় মেলা হয় এখানে। একদিনে ঘুরে দেখা সম্ভব হয় না আর কি, 2 দিন টাইম লাগে পুরোপুরি দেখতে। এটা হচ্ছে পদ্মা ভবন আর কি এখানে। এটা পুরোপুরি ইতিহাস এবং ভূগোলের উপর, হিস্ট্রি অ্যান্ড জিওগ্রাফিকে নিয়ে পড়াশোনা হয় এখানে। এটাও এখনো সব স্টুডেন্ট আপনারা দেখছেন অলরেডি। এটাও লাইভ ক্লাস চলছে ভেতরে। এখানে পুরো রাস্তাগুলো যেতে কিন্তু ব্যাপক লাগছে একদম, মানে একটা অন্য টাইপের ফিলিং আর কি পুরোপুরি। মানে আমরা পুরো এডুকেশনের জায়গাতে এসে গেছি আর কি। তো সেখানকার একটা ভদ্র নম্র শান্ত পরিবেশ, পুরো এর একটা পুরোপুরি শুধুমাত্র ফিলিং না, একটা টোটাল চতুর্দিকে একটা ভাইবস আছে আর কি তার। এটা দারুণ লাগছে কিন্তু। বাংলাদেশ ভবনে আর কি, যেটা এখানে আপনারা দেখতে পাচ্ছেন এইখানে। তো এটা আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শেখ হাসিনা, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এই জায়গাটা দিয়েছিলেন আর কি 2016 সালে। মেইনটেনেন্সের কাজ চলছে, দেখুন আপনারা। বাংলাদেশ ভবনের মূল উদ্দেশ্য হচ্ছে ভারত এবং বাংলাদেশ এই 2 দেশের ভাষা, সংস্কৃতি, কলা, ইতিহাস এবং অর্থনীতির মধ্যে একনিষ্ঠ সমন্বয় ঘটানো, অর্থাৎ 2 দেশেরই ইন্টারকালচারাল এক্সচেঞ্জ ঘটানো। এবার চলে এসেছিলাম সেই বিখ্যাত 3 পাহাড়ির কাছে। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের পিতামহ অর্থাৎ মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর শান্তিনিকেতনে থাকাকালীন এই বটবৃক্ষের রোপণ করেছিলেন। তার পরবর্তীকালে রবীন্দ্রনাথ ঠাকুরের তৎপরতায় তিনি এই গাছটিকে 3 ধাপে বাঁধিয়ে দিয়েছিলেন। আমাদের সকলের পরিচিত কুমোরপাড়ার গরুর গাড়ি, বোঝাই করা কলসি হাঁড়ি রবি ঠাকুর এই গাছের তলাতেই লিখেছিলেন। তো আমরা এসেছি এখন পান্থশালায়। এটা হচ্ছে একদম 3 পাহাড়ি আমরা যে দেখলাম তার অপোজিটেই রয়েছে পান্থশালা। আগে রবি ঠাকুরের আমলে যারা বাইরে থেকে অতিথিরা আসতেন, আচ্ছা, তারা এখানে বসে আলোচনা করতেন। আচ্ছা 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 আচ্ছা, মানে সব বড় বড় গণ্যমান্য ব্যক্তিরা আসতেন আর কি। হ্যাঁ, রামকিঙ্কর বেজ, আচ্ছা নন্দলাল বসু, আচ্ছা আচ্ছা আচ্ছা, বড় বড় আর্টিস্টরা আসতেন। বাহ, তাহলে এই জায়গাটার মহত্ব কিন্তু নিজের মধ্যে, এটাও খুব ইউনিক জায়গা, দারুণ। যে বড় বিল্ডিংটা আছে এটা হ্যাঁ, হচ্ছে বিশ্বভারতী সেন্ট্রাল অফিস। ও আচ্ছা আচ্ছা, বিশ্বভারতী 12টা ডিপার্টমেন্ট, যে কোনো ডিপার্টমেন্টে যোগাযোগ করতে গেলে সেন্ট্রাল অফিসে যোগাযোগ করতে হবে। এটা হচ্ছে আপনারা দেখছেন বিশ্বভারতী সেন্ট্রাল অফিস, এই পুরো বিল্ডিংটা আর কি এদিকে। আর এই ডান দিকে হচ্ছে সেন্ট্রাল লাইব্রেরি। আর এটা হচ্ছে সেন্ট্রাল লাইব্রেরি, টোটালটা সেন্ট্রাল লাইব্রেরি এটা। ঘুরতে ঘুরতে চলে এসেছিলাম ইকোনমিক্সের নোবেল জয়ী অমর্ত্য সেন স্যারের বাড়িতে। বাড়িটির নাম হচ্ছে প্রতীচি। কিন্তু আমার যে এত বড় সৌভাগ্য হবে যে এই মুহূর্তে সাক্ষাৎ অমর্ত্য স্যারের দেখাই পেয়ে যাব, সেটা কিন্তু ভাবিনি। যাই হোক, আপনারাও দেখুন। এই অ্যাগ্রো ইকোনমিক রিসার্চ সেন্টারের প্রধান উদ্দেশ্য ছিল ভারতের সমস্ত প্রত্যন্তর গ্রামগুলিকে স্বনির্ভর করে তোলা,
শিক্ষার বিকাশের মাধ্যমে এবং অর্থনীতির বলে ভারতের গ্রামগুলিকে মডার্নাইজেশনের মাধ্যমে আরও অনেক বেশি পরিমাণে স্বায়ত্তশাসিত বা সেলফ ডিপেন্ডেন্ট করে তোলা। তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে সব গাছ ছাড়িয়ে উঁকি মারে আকাশে, মনে সাদ কালো মেঘ ফুঁড়ে যায়। কবিতা বা আবৃত্তি বলায় আমি কিন্তু একেবারেই ভালো নয়, কিন্তু কবিগুরু এই গাছকে উদ্দেশ্য করে এটা লিখেছিলেন। আচ্ছা, এটা কে বলেছে বলুন তো যে আমাদের ঘুরতে গেলেই সবসময় পাহাড় বা সমুদ্রে যেতেই হবে, অথবা ঘুরতে যাওয়ার বাহনটি সবসময় কোনো বিলাসবহুল লাক্সারিয়াস এসইউভি হতে হবে? আমার মতে কিন্তু ঘুরতে যাওয়ার প্যাশনটা কখনোই কোনো নির্দিষ্ট জায়গা অথবা কোনো যানবাহনের মধ্যে সীমাবদ্ধ থাকে না। আসলে আমি অন্য কোনো উদ্দেশ্যে কথাটি বলছি না। এই বিকেলের পড়ন্ত বেলায় একটা সাধারণ টোটোর যাত্রা যে এত সুন্দর হতে পারে, সেটাই আমাকে এই কথাটি বলতে ভাবিয়ে তুলেছিল। এবারে এসে পৌঁছেছিলাম কোপাই নদীর তীরে। কঙ্কালীতলা মন্দির যাওয়ার পথে এই নদীর তীরে একবার ঘুরতে ভুলবেন না। কিন্তু হয়তো বিশেষ অসাধারণ কিছু মনে হবে না প্রথম দেখায়, কিন্তু এর সাথে কবিগুরুর এবং আমাদের সকলের ছোটবেলার এবং সহজ পাঠের এক অতি তীব্র মাত্রার মেলবন্ধন রয়েছে। কিন্তু তাহলে চলুন মনে করিয়ে দিই, আমাদের ছোট নদী চলে আঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে, পার হয়ে যায় গরু, পার হয় গাড়ি, দুই ধার উঁচু তার, ঢালু তার বাড়ি। কি মনে পড়ল? আসলে কবিগুরুর মনের ভিতরকার প্রাকৃতিক ছন্দের সাথে যেন এই জায়গাটির এক দারুণ মেলবন্ধন রয়েছে, যেটা এখানে না এলে হয়তো এত ভালো করে বুঝতে পারতাম না। অগত্যা এগিয়ে চলছিলাম এবার কঙ্কালীতলা মন্দির যাওয়ার পথে। এখানে কিন্তু মন্দিরে প্রবেশ করার আগেই আপনাকে 20 টাকা টোটোর জন্য স্লিপ দিয়ে দিতে হয়, টোটো স্ট্যান্ডের জন্য। কঙ্কালীতলা মন্দির কমপ্লেক্সের টোটো স্ট্যান্ডের কাছে একটি অপূর্ব শিব মন্দির আছে, যা আপনারা দেখছেন এখন ক্যামেরায়। এই শিব মন্দিরটি অবশ্যই ঘুরবেন, কিন্তু সে কঙ্কালীতলা মন্দির যাওয়ার আগেই হোক বা পরে। আমি আগে এসেছিলাম কারণ বিকেল হয়ে আসছিল, তাই আগে দিন থাকতে থাকতে আমি একটু দেখে নিতে চাইছিলাম। আর সব সখিরে বাড়ি করিতে নেবো না তোমারে মোর বাড়ি করিতে পয়সা নেবো না, আমি নেবো না তোমারে মোর বাড়ি করিতে পয়সা নেবো না। কঙ্কালীতলা মন্দিরটি হচ্ছে 5 সতীপীঠের এক। কথিত আছে যে এই কুণ্ডের মধ্যে মায়ের শরীরের বিভিন্ন অংশগুলিকে যত্ন সহকারে রাখা আছে। কঙ্কালীতলা মন্দির প্রাঙ্গণে প্রবেশ করা মাত্রই আমার মনের ভিতর অতি তীব্র মাত্রার এক ভক্তি সঞ্চার করছে। মন্দির প্রাঙ্গণের চারিদিকের শান্ত, নির্জন এবং ভক্তিবহুল আবহাওয়ায় আপনারাও অবশ্যই এখানে বেশ কিছুক্ষণ সময় কাটিয়ে যাবেন। দেখবেন নিজের মনের ভিতরের সমস্ত ব্যথা নিমেষের মধ্যে যেন কোথায় দূর হয়ে যায়।
হবে হবে দেখা। সন্ধ্যার আলোকসজ্জায় আলোকিত হয়ে পুরো মন্দির প্রাঙ্গণটি যেন এক স্বপ্নের জগতে চলে গেছিল। কোপাই নদীর পার বরাবর এই সন্ধ্যা আরতিটি আপনারা একেবারেই মিস করবেন না। আমরা হয়তো বেনারস বা হরিদ্বারে গঙ্গা আরতি দেখতে অভ্যস্ত, কিন্তু এই স্থানটির স্বনিষ্ঠার সাথে সমর্পিত এই আরতি নিজের মধ্যে এক আলাদা অভিজ্ঞতা এবং পরিচয় তুলে ধরেছে ইদানিংকালে। তা এখানে স্বচক্ষে না দেখলে বিশ্বাস করা যাবে না। তাই পুনরায় বলছি যে এই মুহূর্তটিকে কোনোভাবেই মিস করবেন না কিন্তু। ভিডিও শেষ প্রান্তে এসে আপনাদেরকে অনুরোধ জানাচ্ছি যে যদি ভিডিওটি পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্টস করে জানাবেন। আর যে সকল বন্ধুরা আমার চ্যানেলে এখন প্রথম এসেছেন তারা যদি মনে হয় চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। কিন্তু এখানেই নয়, এটা তো ছিল এপিসোড 1। এপিসোড 2 কিন্তু খুব শীঘ্রই আসতে চলেছে। আর আমি আশা করছি যে এপিসোড 2তে অনেক কিছু আরও বেশি ভালো ইন্টারেস্টিং জিনিস আপনাদের কাছে থাকবে। তাই চোখ রাখতে ভুলবেন না আমার চ্যানেল অভিজ আটে শান্তিনিকেতন পার্ট 2 এর জন্য। শান্তিনিকেতন এপিসোড 2তে থাকছে সুরুলের রাজবাড়ি নিয়ে যাবতীয় তথ্য। আরও থাকছে আমাদের সকলের পছন্দের সোনাঝুরি হাট নিয়ে সম্পূর্ণ ট্যুর এবং বিশ্লেষণ। তার সাথে থাকছে সৃজনী শিল্পগ্রামের সমস্ত ভিজিটিং প্লেসেস এবং আরও অনেক কটা জানা এবং অজানা জায়গা যা আপনাদের আশা করি খুবই ভালো লাগবে। তাই এসব দেখতে চোখ রাখবেন আমার চ্যানেল অভিজ আটে। আনটিল দেন খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজের প্রিয়জনদের খেয়াল রাখবেন। খুব শীঘ্রই দেখা হচ্ছে।